গাড়ি থেকে এরই মধ্যে তারেক রহমানের গাড়িবহরটি হাসপাতাল ছেড়ে বসুন্ধরার ৩০০ ফিট সড়কের দিকে এগিয়ে যাচ্ছে। ৩০০ ফিট সড়ক থেকে এটি বনানী হয়ে আবার গুলশানে যাবে। তারেক রহমান রাতে গুলশানে থাকবেন। আপনি জানেন যে এরই মধ্যে তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান বাসায় পৌঁছেছেন। তারা দুজন এয়ারপোর্ট থেকে সরাসরি বাসায় গিয়েছেন। এখন তারেক রহমান তার সারাদিনের যে সূচি সেই সূচি সম্পূর্ণ করে বাসায় ফিরছেন। আপনি জানেন যে তিনি একটা দীর্ঘ জার্নি করে এসেছেন। গতকাল রাত 12টার দিকে 12টারও আগে তিনি বাসা থেকে বের হয়েছেন। 12টার দিকে ফ্লাইট টেক অফ করে। এরপর আজকে পর্যন্ত তিনি এই পথেই রয়েছেন। এর মধ্যে তিনি কয়েকটি মহাদেশ পেরিয়ে দেশের মাটিতে এসেছেন। এরপর সিলেট থেকে বাংলাদেশে এসে বিমানবন্দরে দীর্ঘ সময় এবং একটি জনসভাও করেছেন এবং দীর্ঘ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়েছেন। অর্থাৎ ক্লান্তি একজন মানুষকে জেকে ধরার কথা। আপনি জানেন যে তারেক রহমান বয়স এখন 60 বছর। তো এইটা হয়তো 20-30 বছরের একজন তরুণীর জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জিং হতো। তো সেক্ষেত্রে তো তার বিশ্রাম প্রয়োজন। তবে সেই বিশ্রামটা তিনি তার দিনের যতটুকু দায়িত্ব যতটুকু কাজ প্রতিশ্রুত ছিল সেই পুরোটাই তিনি সম্পূর্ণ করেছেন। এরপরই তিনি তার বিশ্রামের দিকে তার বাসার দিকে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্রাম করবেন, তার রাতের খাওয়ার এবং অন্যান্য পরবর্তী দিনের প্রস্তুতি নেবেন। এই মুহূর্তে আমরা গাড়িবহরের সঙ্গেই থাকার চেষ্টা করছি। আমরা দেখছি যে রাস্তার দুপারে সেনাবাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা, পুলিশের সদস্যরা, ইউনিফর্মবিহীন সাধারণ পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি কর্ডন করে রেখেছে, ঘিরে রেখেছে, কড়া নিরাপত্তা যেটিকে বলে। এবং নেতাকর্মীদের সংখ্যা এই মুহূর্তে খুবই কম, কারণ আপনি জানেন যে নেতাকর্মীদের অনেকে গতকাল থেকেই এই সমাবেশে হাজির হয়েছেন। আজকে সকালে দিনভর অনেকে হাজির হয়েছেন। তো তাদেরও ক্লান্তি আছে, খাওয়া ঘুম সহ নানা ধরনের শারীরিক কাজ প্রয়োজন আছে, সেগুলোর জন্য তাদেরকে ঘরে ফিরতে হয়েছে। অনেকে ঢাকার বাইরে থেকে দেশের বিভিন্ন প্রান্তে থেকে এসেছেন, তাদেরও ফেরা প্রয়োজন, তারা সে কারণে তারা ফিরেছেন। তো আমরা এখন যেটি দেখছি যে আপনি জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকা আমরা এই মুহূর্তে অতিক্রম করছি। বসুন্ধরা আবাসিক এলাকা আমরা এই মুহূর্তে অতিক্রম করছি। বসুন্ধরা আবাসিক, আপনি জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকায় এই এলাকায় যারা বসবাস করেন তাদের অনেককেই আমরা দেখছি যে তারা বাড়ির ছাদে উঠেছেন বা বাসার নিচে নেমে এসেছেন। বাসার নিচে নেমে এসে তারেক রহমানের এই গাড়িবহরটি দেখার চেষ্টা করছেন। তারেক রহমানকে তারা দেখতে চান। তো সেই দৃশ্যগুলো আমরা এখন দেখছি। আপনি নিশ্চয় দেখছেন যে তারেক রহমানের গাড়িবহরটি এখন। রুহুল আমিন, আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম, আমরা দেখলাম এই মাত্র আসলে অতিক্রম করলো লাল সবুজ যে বাসটি। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমি আমার আরেক সহকর্মীর কাছে যেতে চাই, মাইনুল মারুফ রয়েছেন। মাইনুল মারুফ, আপনার কাছ থেকে জানতে চাই আপনি যেখানটায় আছেন সেখানকার চিত্র। এখানে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু রাস্তা খালি করেছেন, এক পাশ বন্ধ করে দিয়েছেন। তার মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমানের যে গাড়ির বহর তা কিন্তু বেরিয়ে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু একটি একটি করে গাড়ি বেরিয়ে আসছে। এই মাত্র পুলিশের একটি গাড়ি বেরিয়ে আসলো, আস্তে আস্তে অন্যান্য যে গাড়িগুলো আছে তাও কিন্তু বেরিয়ে আসছে। এদিকে নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখছি যে বেশ ভালো জোরে সোরে কাজ করছে সেনাবাহিনী সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা। এবং যে এখানে আমরা এখন কিন্তু গাড়ি কিন্তু রওনা হয়ে গিয়েছে, আমরাও কিন্তু শুরু করেছি। আস্তে আস্তে যান। বলা যায় যে আজ সারা দিনব্যাপী কিন্তু একটি এই যে সারা দেশের মানুষ ঢাকায় এসেছিলেন এবং সারা দিনব্যাপী একটি প্রোগ্রাম গেল। এখানে তারেক রহমান ঠিক 12টার দিক কিন্তু বেরিয়ে এসেছিলেন, 12টার একটু পরে বেরিয়ে এসেছিলেন বিমানবন্দর থেকে। এরপর থেকে আমরা দেখেছি পুরো রাস্তা জুড়ে এই যে পূর্বাচল 300 ফিটের রাস্তা, এই রাস্তা জুড়েই কিন্তু একদম এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত মানুষের কিন্তু ভিড় ছিল। তারই এখানে এরপর আসেন প্রায় 4 ঘন্টা লাগে এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসতে। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে গাড়ির অপেক্ষায় আমরা ছিলাম সেই গাড়িটি কিন্তু আমাদের সামনে আছেন, সেই বহর কিন্তু আমাদের সামনে আছে। এবং
এখন এই বহর কিন্তু যাবে একদম বাড়ি পর্যন্ত, যেখানে তারেক রহমানের জন্য যে বাড়ি ঠিক করা হয়েছে সেই বাড়ি পর্যন্ত কিন্তু রওনা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র কিন্তু যে গাড়িটি তারেক রহমানের বহরের সেই গাড়ি কিন্তু আমাদের ক্রস করলো এবং গাড়ি কিন্তু এগিয়ে চলছে, আমরাও কিন্তু এগিয়ে চলছি এবং গাড়িটি এইমাত্র আমাদেরকে অতিক্রম করে সামনে কিন্তু চলে গেল। আমরা পেছনে পড়ে গিয়েছি গাড়ি, আমরা এখন বহরের সাথেই আছি। এই গাড়িটি এখন গুলশানের যে বাড়িটি রয়েছে সেই বাড়ি সেখানে যাওয়ার কথা রয়েছে এবং আর পথে কিন্তু আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন, তারা কিন্তু গাড়ির চারপাশে রয়েছেন এবং রাস্তায় কিন্তু সেনাবাহিনীর টহল রয়েছে। রাস্তাটি এক মুহূর্তে ফাঁকা করা হয়েছে যেহেতু বহরটি যাবে, অর্থাৎ এখন কিন্তু আর আগের মতো যেহেতু নেতাকর্মীদের ভিড় নেই, আগের মতো কিন্তু ধীরগতিতে কিন্তু গাড়িটি চলছে না। এখন বলা যায় যে অনেকটা যে সর্বোচ্চ গতি যা সেই গতিতে কিন্তু এগিয়ে চলছে এবং খুব দ্রুতই আশা করা যায় যে এখন গুলশানে যে বাড়িটিতে যাওয়ার কথা সে বাড়িতে পৌঁছে যাবে। এর আগে আমরা দেখছি যে দিনে যখন বিমান ল্যান্ড করে পরে কিন্তু তারেক রহমানের যে স্ত্রী এবং সন্তান তারা কিন্তু সে বাড়ি থেকে পৌঁছান এবং তিনি সেখান থেকে চলে আসেন এই যে পূর্বাঞ্চলের যে সমাবেশের স্থল এখানে তিনি আসেন এবং এখানে কিন্তু তিনি দেশের আগামীর বাংলাদেশ কিভাবে গড়বেন সেই নিয়ে কিন্তু একটি ভাষণ দেন এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু তিনি ব্যক্ত করেন এবং এর পাশাপাশি তিনি স্মরণ করেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24শে শহীদ এবং সর্বশেষ শহীদ হাদির কথাও কিন্তু তিনি স্মরণ করেন এবং তিনি সারা দেশের মানুষকে আহ্বান জানান যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় শান্তিপূর্ণ রাখেন, কোনোভাবেই শান্তিপূর্ণ পরিবেশ যেন বিঘ্ন না ঘটে, সবাই যেন ধৈর্য ধরে যেন গণতান্ত্রিক পরিবেশের রক্ষা করেন এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন একসাথে কাজ করেন, এই আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আইনশৃঙ্খলার বাহিনীর টহল রয়েছে, আমরা ঠিক টহলের সাথেই রয়েছি এবং আমাদের ঠিক সামনেই কিন্তু যেই গাড়িটিতে তারেক রহমান আছেন সেই গাড়িটি রয়েছে এবং আমরা তার সাথেই যাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এখানে যে নেতাকর্মীদের ভিড় কিন্তু এখন তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু একটা দীর্ঘ সময় তিনি হাসপাতালে কাটিয়েছেন। এর পাশাপাশি দুপুরের পরপরই কিন্তু বলা বিকেলের মুহূর্তেই কিন্তু যেহেতু সমাবেশ শেষ হয়ে যায় তারপর কিন্তু আমরা দেখছি যে যেই মানুষ এসেছেন কয়েক লাখ মানুষ তারা কিন্তু যেভাবে এসেছিলেন সেভাবে কিন্তু ফেরার পথ ধরেন। যারা গাড়িতে এসেছিলেন আজকে আমরা দেখেছি শহর জুড়ে কিন্তু হাজার হাজার গাড়ি বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল, সেই সকল গাড়িতে করে তারা ফিরতি পথ ধরেন এবং যারা লঞ্চের যাত্রী তারা কিন্তু সেভাবে আবার ব্যাক করার বা ফিরে যেতে শুরু করেন এবং এখন আমরা বহরে আছি এবং আমরা চেষ্টা করছি যে বহরের সাথে থাকার জন্য, যেহেতু এখন আর রাস্তায় ভিড় নেই বা যানজট নেই, রাস্তা ফাঁকা করে রাখা হয়েছে যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বাংলাদেশের যে 17 বছর ধরে নির্বাসিত যে নেতা বিএনপির বর্তমানে বলা যায় যে তিনি সুপ্রিম লিডার, যেহেতু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তার জায়গায় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ধরা হচ্ছে তারেক রহমানকে। যদি তার বিএনপি নেতাকর্মীরা বলছিলেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিপুল ব্যবধানে তারেক রহমান জয়লাভ করবেন এবং সেই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এমনটা কিন্তু তারা আশা ব্যক্ত করেছেন। এবং আজ কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তিনি একটি প্ল্যানের কথা বলেছেন। তিনি পাশাপাশি দেশের মানুষকে বলেছেন ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, আগামী যে অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবাই ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করার জন্য। এই মুহূর্তে বলা যায় যে আজকের সারাদিনের ধকল সামলে অবশেষে তিনি বাড়ির পথে যাচ্ছেন। গতকাল রাত 12টার পর কিন্তু বাংলাদেশ সময় 12টার পর কিন্তু আমরা দেখেছি তিনি রওনা হয়েছিলেন। এরপরে কিন্তু এক দীর্ঘ বিমানযাত্রা শেষে আজ 12টার দিকে তিনি বিমান থেকে বাংলাদেশের মাটিতে নামেন এবং বাংলাদেশের মাটিতে নামার পর তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখেন
এবং শুধু যে ছুঁয়ে দেখেছেন তা নয়, এরপর সেই যেই মানুষরা এসেছিলেন দেশের নানা প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে, সেই সকল মানুষকে দেখে কিন্তু হাত নাড়িয়ে তাদের যে অভ্যর্থনা, সেই অভ্যর্থনা সাড়া দিয়েছিলেন। আমরা যে সে সকল মানুষের সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে এই দিনটির জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন তারেক রহমান, এই দিনের অপেক্ষায় ছিলেন। আজকে তারেক রহমান আসায় তারা বলছেন যে তাদের জন্য আজকের দিনটি ঈদের দিনের মতো। তারা অপেক্ষায় ছিলেন এই দিনটির জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে এমন প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করেছেন। এরপরে তিনি সেই সমাবেশ শেষ করে যখন এবারকেয়ার হাসপাতালে যান, নিজের মায়ের সাথে দেখা করেন, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে এবারকেয়ার হাসপাতালে আছেন। মায়ের সাথে দেখা করার পর প্রায় 1.5 ঘন্টার মতো ছিলেন সেখানে, থেকে এখন কিন্তু বেরিয়েছেন এবং যেহেতু রাস্তা ফাঁকা, খুব দ্রুতই হয়তো তিনি সেই গুলশান এভিনিউতে যে বাড়িটি, সেই বাড়িতে কিন্তু পৌঁছে যাবেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে গুলশান এভিনিউ যে বাড়িটি, সেই বাড়ির সামনে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুস্থ থাকে সেখানে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি দেখছেন। পাশাপাশি এখানে যে নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন। তাদেরকে অনেকেই সে বাড়ির কাছে ভিড় করার চেষ্টা করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী অনেককে সরিয়ে দিয়েছেন। তারপরে কিন্তু এখনও অনেক মানুষ এবং রাস্তার পাশে এই মুহূর্তে আমরা দেখছি যখন তারেক রহমানের গাড়ির বহর এগিয়ে চলছে, তখন রাস্তার পাশেও কিন্তু মানুষ স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু স্লোগানে তারেক রহমানকে বরণ করে নিচ্ছেন রাস্তার পাশে দাঁড়িয়ে। এবং এর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা যাতে রাস্তার পাশেই থাকেন সেই বিষয়টি দেখছেন। তারা অনেকটাই আটকে রেখেছেন রাস্তার এদিকে, রাস্তার মাঝখান দিয়ে কিন্তু ছুটে চলেছে তারেক রহমানের গাড়ি বহর এবং হয়তো আর কিছুক্ষণ সময় লাগতে পারে। এরপরে কিন্তু গুলশানের দিকে গাড়ি ঢুকে যাবে এবং সেখানে যে বাড়ি, সে বাড়িতে তিনি প্রবেশ করবেন। আজকের দিনের মতো যে কর্মসূচি ছিল তার কিন্তু শেষ হবে। এর আগে আমরা দেখেছি যে সকালে যখন তিনি নামেন তারপর থেকেই তার কর্মসূচি শুরু হয়। এক নাগারে নেতাকর্মীদের পাশে থেকেছেন বলা যায়। বিএনপির তিনি যখন নেমে আসেন বিমান থেকে, তারপরে কিন্তু তাকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সিনিয়র নেতারা। তারা তাকে অভ্যর্থনা জানান। তারপর তার সাথেই যে এক লাল সবুজ গাড়িতে করে কিন্তু আমরা দেখছি যে তিনি তার সাথে রওনা হয়ে যান তারা এবং একসাথে কিন্তু সমাবেশ স্থলে আসেন এবং হাতে হাত রেখেই স্টেজে ওঠেন। সেখানে ছিলেন আরও অনেকজন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। তারা সবাই কিন্তু তারেক রহমানকে অভ্যর্থনা জানান। দীর্ঘ 17 বছর 3 মাস পর তিনি দেশের মাটিতে পা রেখেছেন। এই দিনটি অবিস্মরণীয়। এই দিনটি আজকের যা ঘটতো তা বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে বলে কিন্তু এখানে যারা এসেছিলেন তারা সকলে কিন্তু মনে করেন। এবং শুধু যে তা নয়, আজকের দিনটিতে যে তারা বলছেন যে গণতন্ত্রের এক নবযাত্রা শুরু হলো। এই যে যার জন্য অপেক্ষায় ছিল দেশের মানুষ, তিনি ফিরেছেন। বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা, মানবাধিকার পরিস্থিতি সব কিছুর জন্য তিনি অবদান রাখবেন, দেশকে এগিয়ে নিতে কাজ করবেন, এমন প্রত্যাশা কিন্তু তারা সকলেই জানিয়েছেন। এবং এই প্রত্যাশার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আমরা বলেছিলাম যে তারা এত কষ্ট করে এখানে এসেছিলেন, তাদের প্রত্যাশা পূরণ হয়েছিল কিনা। তারা যে এক নজর দেখার জন্য এসেছিলেন, কেউ তার কথা শোনার জন্য এসেছিলেন। তারা কিন্তু আমাদেরকে বলেছেন তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তাদের পূরণ হয়েছে। এবং তারা বলছেন যে তারেক রহমানের যে প্ল্যানের কথা বলেছেন আগামী বাংলাদেশ গড়া, সবাই মিলে তিনি বলেছেন যে রাজনৈতিক মতভেদ নয়, সকলে মিলে একটি নতুন বাংলাদেশের কথা তিনি বলেছেন। তরুণদের জন্য আগামীর বাংলাদেশ গড়ার কথা তিনি একই সাথে 24কে যেমন স্মরণ করেছেন, মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন, তার পাশাপাশি সর্বশেষ যে আলোচিত শহীদ হাদিকেও তিনি স্মরণ করেছেন। এমন কথা রয়েছে যে তিনি হয়তো খুব দ্রুতই হাদির যে কবর জিয়ারত তাও করতে পারেন। এবং আজকে যে নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন এমন একটি অনুপ্রেরণার অপেক্ষায় তারা ছিলেন। আজ তারেক রহমান সেই অনুপ্রেরণা দিলেন, তারা দেশের জন্য লড়বেন বলেও কিন্তু পত্র দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। বহরে কিন্তু এখনও এগিয়ে চলছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যে গুলশানের যে রাস্তাটা, গুলশান এভিনিউ, সেই রাস্তায় গাড়ি বহর প্রবেশ করবে এবং তারপরে কিন্তু সেই বাসাটা আর কিছুক্ষণ এগিয়ে গেলে এবং এখন রাস্তার পাশে কিন্তু নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন তারেক রহমানকে।
এবং যে গাড়ির বহরের পাশাপাশি আমরা দেখছি নেতাকর্মীদের বাইক রয়েছে, অন্যান্য গাড়ি রয়েছে, তারা সকলেই এতক্ষণ কিন্তু অপেক্ষায় ছিলেন। যদিও প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই, তারপরে কিন্তু তারা এই রাস্তা জুড়ে দাঁড়িয়েছিলেন। এই শীতের মধ্যেও তারা কিন্তু এলাকা ছাড়েননি, তারা সেখানেই আছেন এবং তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেছেন। আজকে সারাদিনই কিন্তু আমরা এই চিত্র দেখেছি। আমরা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে লাখ লাখ মানুষ কিভাবে তারেক রহমানের জন্য অপেক্ষায় ছিলেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। তারেক রহমানও তাদেরকে হাত নেড়ে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। তাদেরকে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, হয়তো যদি আজকে তিনি সুস্থ থাকেন তাহলে কাল হয়তো আবারও তার এই কর্মসূচিতে তিনি যাবেন। এবং এই দিনটির অপেক্ষায় কিন্তু যারা এসেছেন তারা দীর্ঘদিন ছিলেন। এরপর বাংলাদেশের একটি নতুন গণতান্ত্রিক যাত্রা হিসেবে তারা দেখছেন সামনে নির্বাচন। এই নির্বাচনে তারা বলছেন যে দেশের সকল মানুষ সবাই মিলে যে একটি সুষ্ঠু নির্বাচন দেখবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবেন এমন প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন এখানে যারা এসেছিলেন। এখানে শুধু যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন তা নয়, তাদের পাশাপাশি সাধারণ মানুষও এসেছে। দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে ছিলেন, অবশেষে তিনি দেশে ফেরার পর এতে যেন রাজকীয় এক অভ্যর্থনা তার জন্য। সকল মানুষ কিন্তু তার সেই অভ্যর্থনায় সামিল হয়েছিলেন, তারা এসেছিলেন এবং তারা তাকে সর্বোচ্চটা দিয়েই কিন্তু চেষ্টা করেছেন স্বাগত জানানোর। বাংলাদেশের মাটিতে তিনি এসেছেন, স্বাগত জানিয়েছেন এবং এখনও কিন্তু তারা বলা যায় যে বহরের সাথেই আছেন, বহরের সাথেই চলছেন এবং বহরের সাথে থেকেই তারা সারাক্ষণকে এখনও অভ্যর্থনা জানাচ্ছেন। তা এই নেতার জন্য বলছিলেন তারা যে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন, সে অপেক্ষার আজকে কিন্তু বলা যায় যে অবসান ঘটলো। এখন তারা বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং আজকে তারেক রহমানের যে ভাষণ ছিল সেই ভাষণে কিন্তু স্পষ্ট ছিল আগামী বাংলাদেশ নিয়ে তাদের প্ল্যান রয়েছে বা পরিকল্পনা রয়েছে এবং সুস্পষ্ট প্ল্যান রয়েছে এই দেশকে এগিয়ে নেওয়ার। তরুণদের পাশাপাশি সকলের জন্যই আগামী বাংলাদেশ হবে নিরাপদ, আগামী বাংলাদেশ সকল মত দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ হবে এমন প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন সকলে। এবং সকলে মিলে হাতে হাত রেখে নারী পুরুষ ধর্ম সব মতভেদ ভুলে সবাই একত্রে হাতে হাত বাংলাদেশী হিসাবে এই দেশের নাগরিক হিসেবে সবাই দেশ গঠনে এগিয়ে যাবেন। মাইনুল, আপনার কাছ থেকে আমরা জানছিলাম যেমনটি যে এই মুহূর্তে গাড়ি বহরটি রাস্তায় রয়েছে এবং গুলশানে ইতিমধ্যেই গাড়ি বহরটি প্রবেশ করেছে এবং গুলশান তারেক রহমানের বাসার সামনে আছেন আমাদের আরেক সহকর্মী মাহিলা ইসলাম, তার সাথে যুক্ত হয়ে সেখানকার কিছু খবরও আমরা জেনে নেব। মাহিলা, আপনি আছেন সেখানে, একটু জেনে নিতে চাই যে সারাদিন ব্যাপী আমরা যেমন দেখেছি তারেক রহমানের যেখানেই যাওয়ার পরবর্তী কর্মসূচি থেকেছে সেখানেই নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল, উপচে পড়া ভিড় ছিল। তো গুলশান বাসভবনের সামনে পরিস্থিতি কেমন দেখছেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, যেমনটি বলছিলেন এখানে আসলে তারেক রহমান ইতিমধ্যেই গুলশান রোডে ঢুকে পড়েছে, যার কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাস্তার দুই পাশে আসলে পুলিশ প্রোটোকল রয়েছে এবং রাস্তার সামনে যদি আমি একটু দেখাই সেখানে কিন্তু পুলিশ সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে ইতিমধ্যে তারেক রহমানের আসার জন্য রাস্তা থেকে কিন্তু ব্যারিকেডও সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ তিনি রাস্তার বাসা যে পাশে সেই পাশেই আসলে তিনি গাড়ি দিয়ে নামবেন। তো সেই জন্য আসলে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা তার পাশাপাশি রাস্তার সামনে থেকে যে ব্যারিকেডটি সেই ব্যারিকেড এখন সরিয়ে নেওয়া হচ্ছে এবং তারেক রহমানকে বহন করার যে বাসটি সেই বাসটি আসলে মূলত তার বাসার সামনে এসেই থামবে। তো এই জন্য তার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আর যদি একটু দেখাই এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এবং সামনে বিজিবি এবং সেনাবাহিনীরও প্রোটোকল রয়েছে এখানে এবং নেতাকর্মী
নেতাকর্মীরা অর্ধ কিলোমিটার দূরে আসলে অবস্থান করছে। এখন তারেক রহমানের গাড়ি বহরের পরে আসলে এই গুলশান এভিনিউর বাসাটার সামনে আসলে নেতাকর্মীরা ভিতরে ঢুকে পড়বে কিনা বা কতটুকু নিরাপত্তা বিস্তার করতে পারে সেটি আসলে দেখার বিষয়। এখন আইন শৃঙ্খলা বাহিনীর আসলে বেশ তৎপর অবস্থায় রয়েছে এখন এই মুহূর্তে। যদি একটু দেখাই, এখানে হাঁটছেন এবং মনিটরিং করছেন কিভাবে তারেক রহমানের বহন করা গাড়িটি এবং তাদের সপরিবারে সবাই নিরাপদে বাড়ির ভিতরে প্রবেশ করবেন সেই ব্যবস্থাই এখন নেওয়া হচ্ছে। এখানে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খানও এখানে রয়েছেন এবং এইখানকার দায়িত্বরত যে নেতাকর্মীরা তারা কিছু কিছু ঊর্ধ্বতন নেতাকর্মীরাও এখানে এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছে। ব্যারিকেডগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি হয়তো এই গুলশানে এভিনিউ বাসায় 196 নম্বরের বাড়িটির ভিতরে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে বেশ তৎপর অবস্থায় রয়েছে এবং কোনো সাধারণ মানুষকে আসলে এই রাস্তায় আসতে দেওয়া হচ্ছে না। মিডিয়া বা সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও আসলে এখানে সাইড করে রাখা হচ্ছে, তাদের কাউকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এটার জন্য আসলে এখানে এই আইন শৃঙ্খলা বাহিনীর কঠিনতম একটা অবস্থা। যদি একটু অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমানের বহন করা কাঙ্ক্ষিত সেই গাড়িটি এই রোডে ঢুকবে। অদিতি, মাহিলা, আমরা আপনার মাধ্যমে যেমনটি জানছিলাম যে খুব শিগগিরই নিশ্চয়ই গাড়িটি পৌঁছে যাবে এবং তারেক রহমান বাসায় প্রবেশ করবেন। দিনভর তার নানা কর্মসূচি, মূলত কর্মসূচি কম থাকলেও দিনভর ব্যস্ততাতে কেটেছে, কারণ লক্ষ লক্ষ মানুষ দেখতে এসেছেন প্রিয় নেতাকে এক ঝলক। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তারেক রহমান হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা দেখেছি দিনভর সবকটি টিভি চ্যানেলে, এমনকি যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন প্রিয় নেতার একটি ছবি পোস্ট করতে পারেন নিজেরা, সেই চেষ্টা তারা করেছেন। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে নিজের ফোনে একটি ছবি তোলার চেষ্টা করতে থেকেছেন। আমরা এই দৃশ্যগুলো কিন্তু আজ দিনভরই দেখেছি। ফ্লাইটটি সময় মতো এসে পৌঁছলেও এবং বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সময় মতো বেরিয়ে পড়তে পারলেও 300 ফিটে যেখানে তারেক রহমান বক্তব্য রেখেছেন সেই পর্যন্ত এসে পৌঁছাতেই কিন্তু বেশ লম্বা একটি সফর পার করতে হয়েছে এবং সেখানে মানুষের নিদারুণ উপস্থিতি, ভিড় যেটিকে বলে আসলে নেতাকর্মীদের ভিড়, সেই সাথে সাধারণ মানুষের ভিড় এই পথটিকে দীর্ঘ করেছে এবং আমরা দেখেছি যে লম্বা এই পথটা পেরিয়ে এসে তারেক রহমান কিন্তু সংক্ষিপ্ত একটি বক্তব্য দেন, যেখানে খুব মুখ্য কিছু বিষয় শুধুমাত্র তুলে ধরা হয়েছে। নিশ্চয়ই আগামী দিনগুলোতেও তারেক রহমানের যা যা কর্মসূচি আছে সেখানেও তার বক্তব্য শোনার সুযোগ থাকবে এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি কথা বলবেন। আর তারপর 300 ফিটের সেই সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি চলে যান এভারকেয়ার হাসপাতালে, যেখানে তার মা বেগম খালেদা জিয়া ভর্তি আছেন। দীর্ঘ সময় ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। তবে এই পথটিও কিন্তু পাড়ি দিতে বেশ লম্বা সময় পার করতে হয়েছে, কারণ অসংখ্য মানুষের ভিড় ছিল। যারা 300 ফিটে গিয়ে পৌঁছাতে পারেননি, যারা তারেক রহমানের বক্তব্য সেখান থেকে সরাসরি শুনতে পাননি, তারা কিন্তু প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য এভারকেয়ার হাসপাতালের আশেপাশে দাঁড়িয়েছিলেন। তাদের সেই অপেক্ষাও যথেষ্ট দীর্ঘ ছিল। তারেক রহমান লম্বা সময়ে পেরিয়ে গাড়ি বহরটি নিয়ে খুব ধীর গতিতে আস্তে আস্তে এসে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তারপর সেখানে তার মায়ের সাথে তার দেখা হওয়ার যে মাহেন্দ্রক্ষণ, সেটির অপেক্ষা চলছিল অনেক দিন ধরেই, কারণ খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ভর্তি আছেন এভারকেয়ার হাসপাতালে বেশ কিছুদিন হয়েছে। তো নিশ্চয়ই অসুস্থ মাকে কাছে থেকে দেখার একটা ইচ্ছা সন্তানের অনেকদিন আগে থেকেই ছিল। তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি যাওয়ার কথা ছিল তার গুলশানের বাসভবনেই এবং আমরা সেটিই দেখতে পাচ্ছি যে গুলশানে গাড়ি বহরটি ইতিমধ্যেই প্রবেশ করেছে। তবে যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা এসেছেন, খুব স্বাভাবিকভাবেই এই গাড়ি বহরটিকে ঘিরে প্রচণ্ড ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থাও সেভাবেই রাখা হয়েছে। আমরা দেখেছি দিনভর অস্ত্রে সজ্জিত আর্মিরা
সেনাবাহিনীর সদস্যরা গাড়ির চারপাশ ঘিরে থেকেছেন এবং খুব ধীরে এই গাড়িবহরটি এগিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, সোয়াত এরকম ফোর্সগুলো থেকেও সদস্যরা ছিলেন এবং আমরা দেখেছি যে সব মিলিয়েই খুব ধীর গতিতে কর্মসূচি কম থাকলেও সারা দিন ব্যাপী সেই কর্মসূচির বিস্তৃতি ছিল, কারণ সময় দিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে খুব ধীরে এগিয়েছে তারেক রহমানের গাড়িবহরটি, যেটি এই মুহূর্তে গুলশান এভিনিউতে প্রবেশ করেছে, যেখানে তারেক রহমানের বাসস্থান, এবং তিনি লম্বা দূরত্ব পেরিয়ে এসেছেন সেই সুদূর লন্ডন থেকে তিনি ফ্লাইট নিয়েছেন। সেক্ষেত্রে তার বিশ্রামের প্রয়োজনীয়তা নিশ্চয় রয়েছে এবং তারপরেও যথেষ্ট দেরি হয়ে গেল, রাত হতে চলল তার পৌঁছাতে। এখনো পর্যন্ত বাড়িতে প্রবেশ করেননি, তবে গুলশানের রাস্তায় এই মুহূর্তে সেই গাড়ি বহর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মীরা দিনভরই তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির সাথে থেকেছেন, তার যাত্রার সাথে থেকেছেন এবং প্রতি মুহূর্তের খবরগুলো আমরা বিস্তারিত জেনেছি। গুলশানে তারেক রহমানের বাসভবন ঘিরে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই খবরও আমরা দিনের বিভিন্ন সময়েই জানছিলাম এবং এই মুহূর্তেও আমরা যেমনটি শুনলাম আমাদের সহকর্মীর কাছ থেকে যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেটার দিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। গণমাধ্যমের কর্মীদেরকেও সব জায়গায় সমানভাবে প্রবেশাধিকার দেয়া কিন্তু হচ্ছে না, বিশেষ করে যেহেতু বাসভবন, কাজেই এখানে তিনি রাত্রি যাপন করবেন, কাজেই এখানকার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার কথাই ছিল, সেটিই স্বাভাবিক এবং তেমনটিই হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ির পাশাপাশি অন্যান্য যে প্রোটোকলের গাড়ি সহ সেই লাল সবুজে সজ্জিত বাসটি খুব ধীরে এগিয়ে যাচ্ছে গুলশানের পথ ধরে গুলশান এভিনিউতে তারেক রহমানের বাসস্থানের দিকে। এই মুহূর্তে গুলশান 2-এর গোল চত্বরটি পেরিয়ে গেছে গাড়িবহর, যেমনটি আমরা পর্দায় দেখছি, এবং পুরো গুলশান জুড়েই কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে আজ বড়দিনের সরকারি ছুটি হওয়াতে, অফিস আদালত বন্ধ থাকাতে মানুষের ভোগান্তি আমরা বলতে পারি যে সেই অর্থে হয়নি, কারণ যদি অফিসগামী মানুষের ভিড় থাকতো তাহলে নিশ্চয়ই খুব কঠিন হয়ে পড়তো, কিন্তু যেহেতু আজকে সরকারি ছুটির দিন, আগামীকাল শুক্রবারও ছুটির দিন, সেই হিসেবে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সেই সব নেতাকর্মীরা যথেষ্ট স্বস্তি নিয়েই রাস্তায় অবস্থান করেছেন, গাড়িবহরটির সাথে সাথে তারা লম্বা পথ হেঁটেছেন, তারা প্রিয় নেতাকে ভালোবাসা জানানোর যে চেষ্টা সেটি করেছেন। তারেক রহমানের ছবি সহ বিভিন্ন পোস্টার আমরা পথে পথে কিন্তু দেখেছি, হাতে প্ল্যাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি দিনভর। সেই নেতাকর্মীরা কিন্তু এখনো গাড়িবহরের সাথে আছেন, অনেকেই গুলশানে অপেক্ষাও করছিলেন আগে থেকে এবং তারা তাদের প্রিয় নেতার গাড়ি, প্রিয় নেতার একটি ঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ভিড় ঠেলেই কিন্তু গাড়িবহরটি ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে। এই গাড়িবহরের সাথে যেমন আমাদের সহকর্মীরা রয়েছেন, ঠিক তেমনি তারেক রহমানের বাসস্থানেও আমাদের সহকর্মী রয়েছেন। দিনভরই তারা সরাসরি যুক্ত থেকে তারেক রহমানের যাবতীয় কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন একদম সরাসরি। প্রতি মুহূর্তের খবরই কিন্তু আমরা আজকে টিভি পর্দায় দেখতে পেয়েছি। এই কর্মসূচিকে ঘিরে এবং যাত্রাপথ ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা ছিল দিনভর সেটিও নিশ্চিত করা হয়েছে বারবারই। তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ভবিষ্যৎ নিয়ে তার আশার কথা যেমন বলেছেন, তেমনি তার মায়ের সুস্থতার জন্য দোয়া প্রার্থনাও করেছেন।
এই সবগুলো বিষয় নিশ্চয়ই তার মাথায় আগে থেকেই ছিল যে এসে তিনি প্রথমে তার দলের নেতাকর্মী পাশাপাশি আপামর জনসাধারণের জন্য বক্তব্যে কিছু কথা জানাবেন, সেখানে শুভেচ্ছা বক্তব্য যেমন সেখানে স্থান পাবে, শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি পাশাপাশি সামনের দিনের পরিকল্পনার কথাও কিন্তু তিনি কিছুটা তুলে ধরেছেন। বক্তব্য খুবই সংক্ষিপ্ত ছিল, নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত এবং তার দলের নেতাকর্মীরা তার কাছ থেকে নিশ্চয়ই বিস্তারিত দিক নির্দেশনাও পাবে। এই মুহূর্তে তিনি তার নিজের বাড়ির দিকে যাচ্ছেন, যেখানে তিনি রাত্রি যাপন করবেন, বিশ্রাম নেবেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব ধীর গতিতে গাড়ি বহরটি গুলশান এভিনিউয়ের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে।